কি রোগের কারণ ছাড়া রোগ হয় না, রোগের কারণ নির্মূল না করলে রোগ কখনো সুস্থ হয় না। সিক্রেট নাম্বার 1। তাহলে রোগের কারণ বুঝতে হবে। একজন দক্ষ ডাক্তার রোগের কারণগুলো ভালোভাবে বুঝে, আর আপনারা যারা আছেন আজকে যা শিখে যাবেন এগুলো আপনাদের প্রয়োগ করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের রেজাল্টটা কেন ডিফারেন্টলি আসে। নেক্সট, ওকে, আমরা যে সুস্বাস্থ্যের কথা বলছি, সুস্বাস্থ্যের প্যারামিটার নিয়ে আমি একটু কথা বলি, জাস্ট একটা মিনিট, তারপরে আমরা এগুলো আবার পরে আলোচনা করব। যাদের সঠিক সময়ে ঘুম আসে, ঠিক সময়ে ঘুম থেকে উঠে কষ্ট ছাড়াই মল ত্যাগ করতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠে শরীর হালকা ও চনমনে লাগে, রাতে বিরতিহীনভাবে ঘুমাতে পারে, ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হয় না, বিরতিহীনভাবে ঘুমাতে পারে, খাবার ঠিক সময়ে হজম হয় এবং শারীরিক বল বৃদ্ধি পায়, ঠিক সময় ক্ষুধা লাগে, রাতে খারাপ স্বপ্ন দেখে না, মানসিক সংকল্প দৃঢ়তা ও স্থিরতা থাকে, আত্মজিজ্ঞাসা করতে পারে, নিজের এবং অপরের কল্যাণে নিয়োজিত হইতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনি অপরের কল্যাণে তখনই নিয়োজিত হতে পারবেন যখন নিজেই সুস্থ থাকবেন। কখনোই আপনি অসুস্থ থাকলে আপনি কখনোই অপরের কল্যাণে লাগতে পারবেন না, আর সোসাইটির জন্য একটা বোঝা হিসাবে হয়ে যাবেন। তাহলে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টার্গেট থাকবে মানুষের জন্য কাজ করা। যে সুস্থ মানুষ সেই মানুষের জন্য কাজ করতে পারে, অসুস্থ মানুষ মানুষের জন্য কোনো কাজ করতে পারে না। আমি আমার সবসময় বলি, আমার লাইফের 3টা থিওরি আমি সবসময় ফলো করি। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি চেষ্টা করি একটা ভালো কাজ করতে। আমার একদম সিম্পল থিওরি, একটা ভালো কাজ হচ্ছে কি, গাছে জল দেওয়া হইতে পারে পাখিকে খাবার দেওয়া হইতে পারে, আমি আপনার ধরেন কোনো একটা গুড স্ট্যাটাস আছে এটা শেয়ার করা, ফেসবুকে আমি প্রায় লেখালেখি করি। হ্যাঁ, এটা রেয়ারলি হয়, কিন্তু মেইনলি হয় যেমন একটা ভালো জিনিস আমি শিখলাম, এটা মানুষকে শিখাইলাম, এটাও তো একটা ভালো ওয়ার্ক। এতে কি হয়, আমার দিনটা মনে হয় প্রোডাক্টিভ, আমি সারাদিনে মনে হয় যে আমার লাইফটা বৃথা যায় নাই। আজকে যদি আমার কিছু হয়েও যায়, আমি যদি দুনিয়াতে নাও থাকি, তাহলে আমার কোনো অসন্তুষ্ট থাকবে না, কারণ আমি জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালো কাজ করে গেছি। নাম্বার 2, নিজের কাছে নিজে সৎ থাকতে হবে। অন্যের কাছে সৎ থাকার লাভ নাই, আমরা সবাই সৎ, কিন্তু নিজের কাছে নিজে অসৎ। নিজের কাছে নিজে অসৎ থাকলে আপনি স্ট্রেসে পড়বেন, মানসিক সমস্যায় পড়বেন। কিন্তু নিজের কাছে নিজে সৎ থাকলে আপনাকে 10 জন ব্লেম করলো, 100 জন ব্লেম করলো, আপনার কিছু আসবে যাবে না। তাহলে নাম্বার 2, নিজের কাজে এবং নিজের কাছে নিজেকে সৎ রাখতে হবে। নাম্বার 3, প্রথমটা কি বলছি, একটা ভালো কাজ করতে হবে। নাম্বার 2, নিজের কাছে এবং নিজের কাজে সৎ থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। এমনকি এই বিষয়টা যারা প্রাকৃতিক কৃষি নিয়ে কাজ করছে, রাসায়নিক সার ফ্রি অর্গানিক চাষাবাস করছে, তাদেরকে আমি ধন্যবাদ দিই, কারণ তারা না থাকলে এতদিনে মৌমাছি সব মারা যেত, পরাগায়ন বন্ধ হয়ে যেত। তারা থাকার কারণেই মৌমাছিগুলো, নাহলে রাসায়নিক সার সব জায়গায় যদি ছড়ায় থাকে, এরা বিষ পান করে এরা মারা যাবে, কিছু করার থাকবে না তখন আমাদের। তো তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাই যারা প্রাকৃতিক সমাজ নিয়ে আপনারা কাজ করছেন। নেক্সট, আচ্ছা, তাহলে ফার্স্ট সিক্রেট আমরা সবাই জানি যে রোগের কারণ থাকে এবং কারণ নির্মূল না করলে রোগ সারবে না। সেকেন্ড হচ্ছে, রোগ শুরুর আগে কিছু সংকেত পাঠায়। এই সংকেত, এটা নিয়ে বিস্তারিত আমরা লাস্ট পর্বে গিয়ে আমরা আলোচনা করব। শরীর সংকেত ছাড়া ঠাস করে কোনো কাজ করে না। একটা রোগের ক্ষেত্রে কোনো ধরনের সংকেত ছাড়া কাজ করে, এটা কি বলতে পারেন? এটা কি? এটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার হইলে মানুষ ধরতে পারে না, ভিতরে তার ক্যান্সার হইতে থাকে, কিন্তু সে এটা কোনো সংকেত প্রদান করে না বডি। এছাড়া ম্যাক্সিমাম এর ক্ষেত্রেই বডি হচ্ছে সংকেত প্রদান করে। তো সংকেতগুলো কি করে যদি আমরা শুরুতেই ধরে নিই, আর আমাদের কি ট্রিটমেন্ট করতে হবে এটা আজকে জেনে নিই, বা কি করতে হবে, ট্রিটমেন্ট না কি করতে হবে এটা যদি আমরা জেনে নিই, তাহলে আপনি রোগ শুরুর আগেই আপনি এটার গোড়া কেটে দিতে পারবেন, এবং রোগটা আমার বাড়তেছে না, এবং আলটিমেটলি আপনার সেকেন্ড স্টার্ট, রোগের 6টা ধাপ আছে, 6টা ধাপ, 6th স্টেজ। আমাদের যখন রোগটা প্রকাশিত হয় এটা 5 নাম্বার ধাপ। তার আগে রোগ ওইরকমভাবে প্রকাশিত হয় না, বিভিন্ন সাইন দেয় আর কি। ওই সাইনগুলো নিয়ে আমি লাস্ট পর্বে আলোচনা করব আপনাদের সাথে। এখানে
কারো কারো ঘুম আসতেছে, একটু দাঁড়ান। খাবারের পরে পাটা জাস্ট ফ্লোরে টাচ করলে হয় হাসি শুরু, এবং হাসিটা হচ্ছে এরকম 10-15 বার, মানে এটা কন্টিনিউয়াস। আমার ভাই আছে, আমরা একসাথে বড় হওয়া, হয়তো দেখা যাচ্ছে ও আমার বাড়িতে থাকে বা আমি ওর বাড়িতে থাকে, সবাই মানে টেন্সড হয়ে যেত। তো দাদার সাথে পরিচয় হওয়ার একদিন কথা বলতে বলতে আমার এরকম শুরু হয়ে গেছে, তখন ওনাকে বলতেছে আমি মারা যাচ্ছি, মানে ফিলটা এরকম। মানে আপনি একটা হাসি নেওয়ার পর আরেকটা হাসির জন্য যদি 1 সেকেন্ডও সময় না পান, কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ আমি কোনো মেডিসিন নিই নাই মোর দেন 3 ইয়ার্স, মানে এটা করোনার পরপরে ওনার সাথে আমি এই বিষয়টাতে ডিল করি। যদিও আমাদের পরিচয় হচ্ছে 18-19-এর দিকে, এর মধ্যে কথা হয় না এটা বিষয় নিয়ে। তো জাস্ট কয়েকটা মানে রুলস এন্ড রেগুলেশন ফলো করে উনি ওষুধ ছাড়ছে, যেটা জন্ম থেকে ছিল ওনার। এটা আমি কোনো মেডিসিন নিচ্ছি না। আগে আমার হিস্টামিন, মানে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এর পরপর হচ্ছে নজল ড্রপ, এর পরপর হচ্ছে আমার সর্দি হবে, সর্দিটা আমি অ্যান্টিহিস্টামিন দিয়ে বন্ধ করব, বন্ধ করার সাথে সাথে নাক বন্ধ হবে, নাক বন্ধ করলে আমাকে ড্রপ দিতে হবে, এই ড্রপ শুরু করার সাথে সাথে আমার জ্বর আসবে। এটা হচ্ছে প্রতি মাসে 2 বার রুটিন। আলহামদুলিল্লাহ আমি গত 3 বছরে একদিনের জন্য জ্বর হয় না। ওকে, হাততালি। থ্যাংক ইউ। এটা আসলে আল্লাহর একটা রহমত আর কি, আশা করি। আজকে আপনাদের আমি এই সিক্রেট গুলো ওপেন করব, এই জন্য আমি একজন উদাহরণ রাখছি ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। সিক্রেট বলবো, রোগের কিন্তু কিছু সিক্রেট আছে, সিক্রেট না জানা পর্যন্ত স্থায়ী সমাধান হয় না কখনো। 4টা সিক্রেট আছে রোগে, এটা একদম নতুন, মানে এটা আগে কখনো আমি ইনক্লুড করি নাই আর কি, এটা নতুন এবার ইনক্লুড করতেছি এই আপনাদের জন্য। নেক্সট যাও। আচ্ছা, তার আগে আমার পরিচয়টা তো সবাই জানে, তো এটা বাদ তো। নেক্সট, আচ্ছা, রোগ, কোনো রোগের কারণ ছাড়া কিন্তু রোগ হয় না। এটা হচ্ছে রোগের 1 নাম্বার সিক্রেট। রোগের কারণ ছাড়া রোগের উৎপত্তি হয় না, এবং রোগের কারণ নির্মূল না করা হইলে এই রোগেরও নির্মূল হয় না। এটা হচ্ছে বডির 1 নাম্বার সিক্রেট, রোগের 1 নাম্বার সিক্রেট। তাইলে আমরা যে ডাক্তারকেই দেখাই, যাকেই দেখাই, সে যদি রোগের উৎপত্তি কারণ ধরতে না পারে, সে কখনো রোগের স্থায়ী সমাধানে যেতে পারবে না। তাহলে রোগের স্থায়ী সমাধান করতে হলে ডাক্তারকে রোগের কারণ ধরতে হবে। রোগের স্থায়ী সমাধান করতে হলে ডাক্তারকে রোগের কারণ ধরতে হবে। আমি খুব দ্রুত চলে যাচ্ছি, আমি কিছু কেস স্টাডিজ দেখাবো। আমি এখন একটা কেস স্টাডিজ দেখাবো। নেক্সট, ওনার নাম হচ্ছে ফারহানা সুমি। উনি আমারই পেশেন্ট ছিল। উনি 15 বছর ধরে একটানা অ্যান্টিবায়োটিক খাইছে। ওনার মেইন প্রবলেম ছিল ওনার প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড জ্বালা পড়া হয়, কিছুদিন পর পর জ্বালা পড়া হয়, মেইন প্রবলেম ছিল। ওনার প্রবলেমটা তৈরি হয়েছে, রোগের কারণটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। উনি অতিরিক্ত টক জাতীয় খাবার খেত, অতিরিক্ত যে কোনো কিছু খেলে আপনার প্রবলেম করবে। উনি বাসি খাবার খেত এবং ঝাল জাতীয় খাবার খেত। এগুলা কেন ক্ষতিকারক এটা আমি আস্তে আস্তে আজকে সারাদিনে আমরা বলবো। ক্ষুধা লাগলে পানি খেত, মানে ক্ষুধা লাগলে পানি খাওয়া, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা কি তৃষ্ণা লাগলে খাবার খাই? কি খাই? তাহলে ক্ষুধা লাগলে কি খাওয়া উচিত? খাবার। এটা বডির সাইন। কিন্তু আমরা কি করি? ক্ষুধা লাগলে পানি খাই। ক্ষুধা লাগলে পানি খেলে হজম শক্তি কমে যায়, বডির মেটাবলিজম স্লো হয়ে যায়, বডির পানি দরকার নাই। ক্ষুধা লাগলে পানি খেলে আবার একটু পরে দেখবেন শরীর খারাপ লাগা কাজ করতেছে। পানি কিন্তু আপনার খাবার নিবারণ করে না। অনেকে আছে, গতকালকে দেখছিলাম আমি একটা ঢাকার পেশেন্ট, উনি 3 দিন ধরে ওয়াটার ফাস্টিং করে, বডির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখেন, খিদা লাগতেছে, পানি খাচ্ছে। ওয়াটার ফাস্টিং ইজ নট দ্য গুড ওয়ে, নট দ্য আইডিয়াল ওয়ে টু রিডিউস ওয়েট। বরং আমি বলি আপনারা ফ্রুট ফাস্টিং করবেন। ফ্রুট একটা খাবার হিসাবে বডি নিবে, আপনি খাবারটা খাচ্ছেন, বডি কোনো চ্যালেঞ্জ হিসাবে নেবেন না। ফ্রুট ফাস্টিং, ফল দিয়ে ফাস্টিং করবেন যদি ফাস্টিং করেন। আমাদের মুসলিম বলেন বা হিন্দুদের মধ্যে বলেন, কোথাও পানি খেয়ে রোজা রাখা বা উপবাস রাখা আছে? কোথাও নাই। ওই ফল খেতে হবে, নাইলে আপনার একটা সিস্টেম সকালে খেয়ে, মানে একটা সিস্টেমের মধ্যে আছে। কিন্তু পানি সারাদিন না খেয়ে থাকতে হবে, এটা একটা সিস্টেম। কিন্তু পানি খেয়ে রোজা রাখা কোথাও নেই। পানি খেয়ে রোজা রাখা, এটা ভুল করে অনেক পেশেন্ট। যাই হোক, ওনাকে আমি কিছু প্রোটোকল দেই। নেক্সট,
উনি আমার একটা রিভিউ দিছে, অনেক বড় একটা রিভিউ, এটা গুগল রিভিউ, আজ থেকে 24 উইক আগে। ওনার 15 বছর, এটা আমি বিস্তারিত করলে অনেক লম্বা হয়ে যাবে। উনি জাস্ট এটা বোঝাতে চাইছে এখানে যে উনি 15 বছর ধরে একটা না 1 মাস 2 মাস পর পর অ্যান্টিবায়োটিক খেয়েছে। এখন আমার হাতে আসার পরে, আমার ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখেন লাস্ট লাইনগুলো বলতেছি, হি গেভ মি লটস অফ রুলস অ্যান্ড রেগুলেশন। আমি কিছু নিয়ম কানুন তাদেরকে শিখাইছি আমার পেশেন্টদেরকে, উইথ দ্য মেডিসিন অ্যান্ড সাপোর্ট মি মেন্টালি সো আই ডু নট গেট ফার্স্টেডেড। উনি ফার্স্টেডেড হয়ে গেছে। 15 বছর একটা না অ্যান্টিবায়োটিক খেলে একটা মানুষের কি অবস্থা থাকে আপনি চিন্তা করে দেখেন। অ্যান্ড দ্যাট মেন্টাল সাপোর্ট ওয়াজ ইকুয়ালি বেনিফিশিয়াল টু মি অ্যান্ড ফাইনালি আই স্টার্টেড ফিলিং বেটার। মানে কি, ওষুধ নেওয়ার পরে আমি যখন ওনাকে সাজেশন করি, আস্তে আস্তে উনি ইমপ্রুভ করা শুরু করে অ্যান্ড ডিড নট ফেস দ্য ইনফেকশন। এটা আপনি চিনবেন উনি কে, ইয়ারে চিনেন না? ইফতেকার ভাই, দেওয়ার ভাইয়ের সাথে থাকে ওনার ওয়াইফ সুমি আপু। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হিজ ট্রিটমেন্ট। মানে উনি হচ্ছে এই 15 বছরের রোগ, প্রথমবার আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া ওনাকে এই প্রবলেম থেকে বের করে নিয়ে আসছি। আজ থেকে 24 উইক আগে, এখন পর্যন্ত ওনার এটা রিকারেন্ট হয়নি। 15 বছরের রোগ। তাইলে নেক্সট কাজী নিয়ে আপনারা অনেকের মনে করে ধারণা করেন যে হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ স্লো কাজ করে, ন্যাচারাল মেডিসিন স্লো কাজ করে। অনেকের মধ্যে একটা ধারণা আছে, হ্যাঁ আমার রোগ অনেক দিন ধরে কি হইতেছে। এই কাজী নেওয়াজ ওনার প্রায় 20 বছর, প্রায় আপনার 1-1.5 বছর ধরে গ্যাসের সমস্যা এবং প্রচণ্ড অ্যাসিডিটি হইতো। তো ওনার রোগের কারণ ছিল উনি রাতে লেট খেত, এগুলো আমি পরে বিস্তারিত বলবো। অতিরিক্ত পানি খেত, এই যে একটা কারণ। অনেকে আছে কি সকালবেলা উঠে অতিরিক্ত পানি খায়, এটা কেন খাওয়া উচিত না, বা পানিটা অতিরিক্ত কেন খাওয়া উচিত না, এটা আমি পরবর্তী স্লাইডে বিশ্লেষণ করব। অতিরিক্ত পানি খেত, বিকালে নাস্তা করতো, ওনার অজীর্ণ প্রবলেম হয়। নেক্সট দেখেন, উনি মাত্র 3 দিন সময় লাগছে ওনার ঠিক হইতে, এবং পার্মানেন্টলি উনি ঠিক হয়েছে। দেখেন উনি রিভিউ দিছে, দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা, বিভিন্ন ধরনের পেটের সমস্যায় ভুগছিলাম। সমস্যাগুলোকে দাদা শেয়ার করার পরে 20 দিন ওষুধ দিল, মাত্র 3 দিনে উপকার পাওয়া শুরু করলাম। 3 দিন পরেই ওনার রেজাল্ট পাওয়া শুরু হয়েছে, এবং 20 দিন পরে পুরোপুরি আমি ওষুধ ওনাদের বন্ধ করে দিছি পুরোপুরি। কারণ সে পুরোপুরি 4-5 দিনের মধ্যে রিকভার হয়ে গেছিল। পরে এখন পর্যন্ত সে কিন্তু ওষুধ খায় না, অথচ সে এর আগে 2 বছর কিন্তু সে এই ওষুধ খাইছে। নেক্সট ওকে, এটা আসার আগে এই 2টা কেস যে আমরা দেখলাম, এটা আপনাদের কাছে কি অনুভূতি? কি একটা 15 বছর ধরে একটা রোগ, আপনার ওষুধ ছাড়া ছাইডা আপনি সুস্থ জীবনযাপন করতেছেন, এটা একজন রোগীর ক্ষেত্রে অনুভূতিটা কেমন হইতে পারে আপনারা একটু কল্পনা করে দেখেন। আপনি যদি নিজে রোগী হন, আপনি বুঝতে পারেন 15 বছর ধরে স্ট্রাগল করার পরে আপনি ওষুধ ছাড়তে পারতেছেন, এটার অনুভূতিটা অন্যরকম। তো এই যে, বা 1-1.5 বছর ধরে গ্যাসের অ্যাসিডিটির প্রবলেম, খাইলেই গ্যাস অ্যাসিডিটি, এটা থেকে এটার অনুভূতিটা অন্যরকম অনুভূতি, এবং মেডিসিন ছাড়ার পরে কোনো ধরনের সহায়তা না নিয়ে। তো এই সিক্রেটগুলো আমি আপনাদের কাছে ওপেন করব, কিভাবে তারা আসলে এইভাবে নিজেদের রোগ সারাতে পারছে। নেক্সট, আচ্ছা এর আগে যাও। আচ্ছা, রাশেদ খান নামে একজন ব্যক্তি ছিল, উনি প্রায় 12 বছর ধরে সকালে অ্যালার্জিজনিত প্রবলেমে ভুগতেছিল। পরবর্তীতে আমার কাছে আসার পর আমি কিছু নিয়ম কানুন দেই। ওনার প্রবলেমগুলো ছিল, রাতে দেরিতে খেত উনি, সকালে দেরিতে ঘুম থেকে উঠতো। দেখেন এই পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে মাথায় রাখবেন, এগুলো আমি সব এক্সপ্লেন করব, যে সকালে দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আসলে কি কেন এটা প্রবলেম হয়। পানি ফুটিয়ে খেত না, নর্মাল পানিটা নিত। বিকালে নাস্তা করতো, রাতে দুধ খেত। অনেকে আছে খাবারের পর রাতে দুধ খায়, কে আছেন এখানে হাত তোলেন তো? খাবারের পর দুধ খায়, এটা বন্ধ করবেন আপনি। এটা হার্টের রোগের জন্য একটা বড় কারণ, খাবারের পর দুধ খাওয়া যাবে না। কাঁচা সালাদ শশা খায় কে এখানে, একটু হাত তোলেন তো। আপনারা সতর্ক থাকেন, আমি আপনাদের দেখাবো যে কেন এটা করা যাবে না। উনি কাঁচা সালাদ শশা খেত, রাতে দেরিতে ঘুমাতো, এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে। নেক্সট দেখেন, উনি রিভিউ দিছে, এটা আমার লেখা না, উনি রিভিউ দিছে 1 যুগেরও বেশি, 12 বছরের উপরে ওনার এই কোল্ড অ্যালার্জির সমস্যা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁচি কাশি সর্দি। দেখেন আলহামদুলিল্লাহ দাদা চিকিৎসার পর এখন অনেক ভালো আছি। আমি নিজে অবাক হয়ে যাই, চিকিৎসা শুরু করার পর এখন মাত্র সর্বোচ্চ 2 বার হাঁচি দিয়েছে, মাত্র।
আচ্ছা আচ্ছা, কাওয়াল হিসেবে, আচ্ছা আচ্ছা। মাত্র 2বার হাঁচি দিয়েছে উনি, তাহলে এটা কি অ্যামেজিং মনে হয়নি আপনাদের কাছে যে এত বছরের 12 বছরের সমস্যা মাত্র 2বার হাঁচি দিয়েছে? এখন আপনাদের কাছে একটা জলজন্ত প্রমাণ আছে। ইলিয়াস ভাই একটু আসেন, একটু আসেন, উনি আমারই পেশেন্ট, উনি দীর্ঘ কত বছরের প্রবলেম ছিল এবং কিভাবে রিকভার করছেন একটু বলেন।